জানতে চাইবো শাকিল আলী আপনার কাছ থেকে, যখন আমরা বলি ইয়েস টু পলিটিক্স, তখন আপনার কাছে কি মনে হয়? আমরা একটা সময় দেখেছি যে সময়টা পর্যন্ত বাংলাদেশের তরুণরা বলতো আই হেট পলিটিক্স, এবং সেখান থেকে এখন আমরা বলছি ইয়েস টু পলিটিক্স। আপনার কাছে যখন মনে হয় যে এই লাইনটা ইয়েস টু পলিটিক্স, আপনি যখন শুনেন তখন কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আসলে আমরা যদি ইউনিভার্সিটির কথা হিসাব করি বা বাংলাদেশের কথা হিসাব করি, আমরা দেখেছি যে বাংলাদেশে যে বিভিন্ন সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন যেগুলো আছে, জাহাঙ্গীরনগরেও আছে, সেগুলো আমরা দেখেছি যে এই ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে প্রতিনিধিত্ব করার কথা বলেছে এবং বিভিন্ন সময় তাদের যে দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এবং আমরা দেখেছি তারা শিক্ষার্থীর সাথে বারবারই আমরা দেখেছি তারা কী করে প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু আসলে তারা বাস্তবায়নের দিকে কোনোটাই করে নাই। তো শিক্ষার্থীরা যখন তাদের উপর ভরসা করছে বারবার করে, তখন তারা বারবার হতাশ হচ্ছে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের মনের মধ্যে যে একটা ক্ষোভ, যে অবিশ্বাসের একটা জন্ম নিয়েছে আর কি, এই জায়গাগুলো যখন তারা দেখছে যে এই ছাত্র সংগঠন যারা আছে তারা কি করছে, তারা হচ্ছে গেস্ট রুম থেকে শুরু করে গণরুম, চাঁদাবাজি, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করছে না। এই জায়গা থেকে মানুষের মধ্যে যে একটা ঘৃণা জায়গাটা, রাজনীতি মানেই হচ্ছে ঘৃণা, সেই জায়গা থেকে তাদের মধ্যে যে নো টু পলিটিক্স এই যে ধারণাটা এসছে। তো আমরা 24 আন্দোলনের পরে আমরা আশাবাদী ছিলাম যে যারা তরুণ জেনারেশন যারা এসেছে তারা এই দায়িত্বটা কাঁধে নিবে এবং আমাদের যেই আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে, নতুন ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য তারা হচ্ছে কাজ করে যাবে। কিন্তু আমরা দেখেছি তারা হচ্ছে এই পরবর্তী সময় এসেও তারা কি করেছে, একই কাজটা করেছে। তারা আমরা দেখেছি যে আন্দোলনটাকে পুরোপুরিভাবে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে এবং তারা বিভিন্ন সময় কি করেছে, জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। তারা আমরা দেখছি আন্দোলনের ক্যারিট ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরপরে যারা শাকিল, আপনি কি আমাকে একটু জানাবেন, যখন আপনি এই লাইনটা শুনেন স্পেসিফিক ভাবে কি মনে হয়? এটা কি ইতিবাচক, নেতিবাচক, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে ইয়েস টু পলিটিক্স, এটা তো আসলে সকলেরই যে মনের মধ্যে হয়তো ঘৃণা চলে এসেছে, তবে অবশ্যই এটা পজিটিভ একটা দিক, ইতিবাচক মনে হচ্ছে আপনার কাছে। জি, আমরা একটু যেতে চাই মোহাম্মদ মাজহারুল ইসলাম আপনার কাছে। সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে তিনি লড়ছেন। আমরা যখন বলি ইয়েস টু পলিটিক্স, এবং একটা দীর্ঘ সময় শিক্ষার্থীরা আপনাদের মতো তরুণরা বলেছে আই হেট পলিটিক্স, সেখানে এখন আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স, এবং তরুণরা রাজনীতি সচেতন হবে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনার কাছে এই ইয়েস টু পলিটিক্স বলতে কি বোঝায়, কি মনে হয় আপনার কাছে? প্রথমত ইয়েস টু পলিটিক্স টার্মটা আমার কাছে মনে হয় 24-এর গণঅভ্যুত্থানের পরে আসলে শিক্ষার্থীদের কাছে খুবই ইতিবাচক। কারণ এদেশের পলিটিক্স বা পলিটিক্যাল যে কালচার, পলিটিক্যাল যে সংস্কৃতি রয়েছে, সে সংস্কৃতিতে আমরা দেখতে পাই আসলে ভোগবাদী মানসিকতা, যে নেতার লেজুর ভিত্তি করা, নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনের জোর জুলুম জবরদস্তি করে একটি পদ ভাগিয়ে নিয়ে মানুষের যে জনতার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করাটাই আসলে এদেশের পলিটিক্যাল একটা ডেফিনেশন হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে 24-এ গণঅভ্যুত্থানের দ্বারা আমার কাছে মনে হয় এদেশের তরুণ সমাজ সেই ডেফিনেশনটাকে আসলে মাটি চাপা দিয়েছে, এবং মাটি চাপা দেওয়ার পর তারা আসলে নতুনভাবে পলিটিক্সকে আসলে এদেশে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিরুদ্ধে আসলে রুখে দাঁড়িয়েছে। তারা দেশের ট্রাফিক আইনের জন্য তারা নিজে ঐক্যবদ্ধ হয়েছে। এলাকা ভিত্তিক যে আসলে সন্ত্রাস একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাকে তারা রুখে দাঁড়িয়েছে এবং বিভিন্ন অন্যায় অবিচার নিয়ে তারা ভয়েস রেজ করার চেষ্টা করেছে। তারা আসলে এই জায়গায় মেইন যে জিনিসটা আসলে তারা ফোকাস করার ট্রাই করেছে, সেটা হলো ট্রান্সপারেন্সি। এই জেনজি যারা, তারা আসলে ট্রান্সপারেন্সি চায় এবং একই সাথে কমিটমেন্টের আসলে কতটুকু বাস্তবায়ন সেটা আসলে দেখতে চায়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পলিটিক্সের নতুন সংজ্ঞানটা আসলে ট্রান্সপারেন্সি এবং কমিটমেন্ট রক্ষার জায়গাটা আসলে নতুনভাবে হতে হবে। সেই জায়গা থেকে ইয়েস টু পলিটিক্স আসলে ইতিবাচক একটা টার্ম। একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে করি। আপনি পদের কথা বলছিলেন, যে যখন পদ নিয়ে নানান ধরনের কথা হয়, আপনি তো পদের জন্যই লড়ছেন। জি, সাধারণ সম্পাদক পদের জন্য আপনিও লড়ছেন। সেই পদটাকে আপনি যেভাবে বললেন যে নানানভাবে বিশেষায়িত করা হয়, আপনি যখন যদি পদে আসীন হন, তাহলে কি আপনিও বিশেষায়িত করবেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ জায়গা থেকে যদি আমি বলতে চাই, আমার কাছে এই পদ আসলে পদ না, এটা আমার কাছে একটা রেসপন্সিবিলিটির মতো। আমার কাছে রেসপন্সিবিলিটির লেন্স থেকে যখন আমি চিন্তা করবো, সে জায়গায় আমার আসলে ব্যক্তিস্বার্থ কিংবা ভোগবাদী মানসিকতা আসলে এখানে অ্যাবসেন্ট থাকে। আমার কাছে তখন আমার যে একটা স্পিরিট, আমার যে প্যাশন, মানুষের জন্য একটা সুন্দর সমাজ গড়ার প্যাশন, সবার অধিকার নিয়ে কাজ করার প্যাশন, সেটা আসলে এখানে ডমিনেন্ট থাকে। আমার কাছে মনে হয় সেই জায়গায় পদটা আমার রেসপন্সিবিলিটি, আর রেসপন্সিবিলিটি যখন থাকে সেখানে আসলে ভোগবাদী মানসিকতার ডমিনেন্স থাকে না। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনারা যেই আই হেট পলিটিক্স শুনেছেন, ওই পলিটিক্স টার্মিনোলজিটা যেটার জন্য ইউজ করা ছিল, সেটা আসলে পলিটিক্স ছিল না, ওইটা ছিল দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি। এখনও সেই রকম পরিবেশ হবে কি না সেটা তো সামনে বলে দিবে, কিন্তু সম্ভাবনা এখনও কাটেনি, বা আশঙ্কা এখনও কাটেনি, এবং সম্ভাবনাও আছে তার সাথে সাথে। আমরা অভ্যুত্থানের পরবর্তীতে বিশেষ করে দেখতে পাচ্ছি যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা অসম্ভব ধরনের পরিবর্তন। সেই 80s এবং 90s যে পলিটিক্যাল যে টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি থেকে একদম 180 ডিগ্রি
অ্যাঙ্গেল করে তারা যখন বের হয়ে আসতে চাচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে সে বিষয়ে সাধুবাদ জানানো উচিত। এবং এই ইয়েস টু পলিটিক্স এই টার্মটা আপনাদেরকে আসলে বিশেষ করে থ্যাঙ্কস জানানো দরকার, যে এই টার্মিনোলজিটা যে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যে প্রোগ্রামগুলো করছেন এটা খুবই ইতিবাচক। এবং বাংলাদেশের এই পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, যারা আসলে আই হেট পলিটিক্স বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আসলে মানুষজন কিভাবে বলে যে রাজনীতি বন্ধ করো বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো, মানুষ যখন একটা সমাজে বাস করবে তার কি আসলেই রাজনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? নাই তো। সে রাতে যখন ঘুমায়, সকালে যখন উঠে, এর মাঝখানে সে যা কিছু করে প্রত্যেকটাই রাজনীতির সাথে ইনভলভ। সে মোটা চালের ভাত খাবে না চিকন চালের ভাত খাবে, সেটা ডিসাইড হয় রাজনৈতিক টেবিলে। সে কোন ব্রাশ ইউজ করবে, সেটা কি সাস্টেনেবল, বায়োডিগ্রেডেবল নাকি বায়োডিগ্রেডেবল না, সেটা ডিসাইড হয় রাজনৈতিক টেবিলে। তাহলে মানুষ কিভাবে রাজনীতি থেকে বের হয়? এটা শুধুমাত্র একদম অজপাড়া গায়ে যদি একটা চায়ের টঙের দোকানে লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ, এটা শুধুমাত্র ওইখানেই যায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে যখন শিক্ষার্থীরা এটা বলে, এটা খুবই আশাহত লাগে। কারণ হচ্ছে এমনও মানুষজন দাবি করে যে আগে 4-5 বছর পলিটিক্স করছে, এবং আমি সরি টু সে আমি বলতে চাচ্ছি না, ছাত্রলীগের পলিটিক্স করছে, এরকম মানুষজনও বলে ছাত্র সংগঠন দরকার নাই। তো একজন মানুষ বিশ্ববিদ্যালয়ে আসার পরে যখন সে 2018 সাল থেকে আওয়ামী লীগের গুণ খুম অত্যাচারের সিরিয়াল লাগাই দিচ্ছিল পুরো দেশ জুড়ে, 1 থেকে 1,500 গুম করছে 3 মাসের মধ্যে, সেই জায়গাতে সে যখন একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল, তার পরবর্তীতে সে হয়তো সেখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে বিবেকহীন কাজ করছে যে সে এখন এসে আরেকটা সবক দিচ্ছে যে রাজনীতি নিষেধ চাই আমরা। তাহলে এইটা তো সামঞ্জস্যপূর্ণ না। তার নির্দিষ্ট একটা এজেন্ডা আছে, তার নিজের স্বার্থ আছে এখানে, এগুলো খুবই ক্লিয়ার। কেউই রাজনীতির বাইরে যেতে পারে না। রাজনীতি মানুষের প্রত্যেকটা দিনের সমাজের ঘুমানোর চলার অংশ। জি, আমি একটু ফিরতে চাই আবু তাওহিদ মোহাম্মদ সিয়াম, শিক্ষার্থী ঐক্য ফোরামের যিনি প্রার্থী হিসেবে লড়ছেন জিএস পদে। আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে আপনারা বলছিলেন যে আপনারা সকলেই কিন্তু একটা জোটের বিপক্ষে ছিলেন, একটা সিস্টেমের বিপক্ষে ছিলেন, একটা ব্যবস্থার বিপক্ষে ছিলেন, যেটা আসলে স্বৈরাচারী, যেটা আসলে ফ্যাসিবাদী। সেই ফ্যাসিবাদ, সেই স্বৈরাচার যখন দূর হয়েছে, আপনাদের কাছে যখন আসলো ইয়েস টু পলিটিক্স, সেই ইয়েস টু পলিটিক্সকে স্বাগত জানাতে আপনারা কি করবেন, কি করছেন, কি পরিকল্পনা আপনাদের? আপনাকে ধন্যবাদ। প্রথমত যেটা বলতে চাই সেটা হলো যে ইয়েস টু পলিটিক্স যে টার্মিনোলজিটা, এই টার্মিনোলজিটা পলিটিক্যাল অর্থে খুবই পজিটিভ। এবং এর আগে যে টার্মিনোলজিটা আমরা দেখেছি, যে বাক্যটা আই হেট পলিটিক্স, এই আই হেট পলিটিক্সটা পলিটিক্যালি আরও বেশি পরিমাণ পলিটিক্যাল, মানে আই হেট পলিটিক্স। এটার কারণটা হলো 13 সালে যখন আপনার শাহবাগ হয়, 13 সালে যখন শাপলা হত্যাকাণ্ড হয়, তারপরে যখন আমরা আওয়ামী লীগ সরকারের এই ক্ষমতা নেওয়ার পরপর যখন আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখছি, আমরা যখন আপনার 18 সালে রাতের নির্বাচন দেখছি, 14 সালে বিনা ভোটের নির্বাচন দেখছি, আমরা যখন আপনার গুম খুন আয়নাঘর দেখছি, আমরা যখন 24-এ ডাম ইলেকশন দেখছি, তারপরেও এই সরকার পরে না। এটার একটা অন্যতম কারণ ছিল এই সরকার খুবই চমৎকারভাবে একটা লাইন ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠা করতে পেরেছিল, সেটা হলো আই হেট পলিটিক্স। আপনি দেখবেন, আমি নিজে সেটা সাক্ষী, যে 7 জানুয়ারির ডামি ইলেকশনের পরেও বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রতিবাদ উঠে নাই। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা সেদিন ভোট দিয়েছে এবং তারা সেটাকে সেলিব্রেট করেছে। আমরা মনে করি যে এই যে সবার ভিতরে আই হেট পলিটিক্স যে টার্মিনোলজিটা ঢুকিয়েছিল, এইটার কারণে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর আমাদের উপরে গুমখুন করতে পেরেছে। যখন আমরা জুলাই মাসে আসলাম, আমরা জুলাই মাসে এসে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্যাম্পাসের শিক্ষার্থীরা পলিটিক্যালি সচেতন হয়েছে। এই আই হেট পলিটিক্সের যুগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন ফোরামে, পাঠচক্রের মাধ্যমে, বিভিন্ন সভা সেমিনার করার মাধ্যমে, বিভিন্ন বৈঠক করার মাধ্যমে তারা তাদের পলিটিক্যাল যাত্রাটা জারি রেখেছিল। আমরা সেই জায়গা থেকে বলছি যে এই 24-এর অভ্যুত্থানের পরেও তো আমাদের ভিতরে আশঙ্কা আছে যে আবার ফ্যাসিজম আসতে পারে, আবার স্বৈরাচার আসতে পারে। যদি এই পলিটিক্সকে আমরা জারি রাখতে না পারি, যদি সেই পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল অ্যাম্বিশন যদি আমরা জারি রাখতে না পারি, তাহলে ইন ফিউচারে যখন আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে, যখন আবার কেউ অটোক্রেট হয়ে উঠবে, অথরিটেরিয়ান হয়ে উঠবে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীদের এই ধরনের পলিটিক্যাল অ্যাম্বিশন থাকা দরকার, সেইটা নষ্ট করার জন্যই এখনও আপনার পলিটিক্সকে একটা দল দেখায় যেটা একটা ঘৃণার বিষয়, পলিটিক্সকে একটা দল দেখায় একটা নেগলেক্টিং বিষয়। কিন্তু আমরা মনে করি 17 বছর যে পলিটিক্স আমরা দেখছি, গণরুম গেস্ট রুমের গুম খুনের ধর্ষণের পলিটিক্স দেখছি, এইটাকে আমরা আসলে 5 আগস্ট বিদায় জানাই দিছি। বিশ্ববিদ্যালয়ের এখন কোনো ছাত্র সংগঠনের এই সুযোগ নাই আবার গণরুম গেস্ট রুম, আবার গুম খুন ধর্ষণ এগুলো করার বিষয়গুলোতে। আসছি সৈয়দা অনন্যা ফারিয়া, স্বতন্ত্র প্রার্থী, আপনার কাছ থেকে শুনতে চাই ইয়েস টু পলিটিক্স যখন এই বাক্য আপনার সামনে আসে, আপনি সেটাকে কি করবেন? কেটে ফেলবেন, নাকি ফেলে দিবেন, নাকি স্বাগত জানাবেন?
সম্ভবত আমি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, এটাই সবচেয়ে বড় উদাহরণ যে আই অ্যাম ইন ফুল সাপোর্ট উইথ দিস টার্ম ইয়েস টু পলিটিক্স। ওকে, থ্যাংক ইউ। বেসিক্যালি ব্যাপারটা এমন, আমি যদি আমার জার্নিটা বলি, যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই ফ্যাসিস্ট রেজিমে বড় হয়ে উঠেছি। তো এই পুরো সময়টাতে আমি আসলে যখন থেকে অ্যাডাল্ট হয়েছি, আমার 7-8 বছরের ক্যারিয়ার পুরোটাই আমি করেছিলাম নন প্রফিট সেক্টরে অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ আ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। এবং এই পথ পরিক্রমায় আমার কাছে মনে হয়েছে কি যে পরিবেশ কখনো রাজনীতি বিচ্ছিন্ন কিছু ছিল না। এমনকি আমি আসলে যতবার ভেবেছি যে রাজনীতির সাথে আমি কখনো যাব না, আমার নৈতিকতা নষ্ট হয়ে যাবে ভাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা ভীষণভাবে ফিল করেছি যে এটাই আসলে পুরো দেশের মানুষের, আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের সবার ভাগ্য নিয়ন্ত্রণ করে। কিন্তু তারপরও আমি আসলে অ্যাপলিটিক্যাল থেকে গিয়েছি। এমনকি 24-এর গণ অভ্যুত্থানের সময়ও যখন কোটা আন্দোলন শুরু হলো, আমি এটা বলছি যে আমি কিন্তু প্রথমে কোটার জন্য আসিনি। কারণ আমার কাছে ব্যাপারটাই ছিল এমন যে নিজের নৈতিকতা ধরে রেখে যদি সমাজের জন্য কাজ করতে চাই, তাহলে আমি বিসিএস দিতেও সাহস পেতাম না। কারণ আমার কাছে মনে হতো বিসিএস এর পথ দিয়ে হেঁটে হয়তো নিজের ক্যারিয়ারটা করব, কিন্তু আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার বড় সম্ভাবনা আছে। কিন্তু আমার কাছে পরে গিয়ে মনে হলো, 24-এ মনে হলো যে নতুন যে রিফরমেশনের বাতাস এসেছে, ইট ইজ হাই টাইম পলিটিক্যালি এনগেজ হয়ে দেশটাকে, নিজের ক্যাম্পাসটাকে আমি সমৃদ্ধ করতে পারবো, আমি যে অবদান রাখতে চাই সেটা করতে পারবো। ইনফ্যাক্ট 24-এর পর আমরা যা দেখলাম যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনীতির নাম ব্যবহার করে বিভিন্নভাবে চাঁদাবাজি, দখল, এই ব্যাপারগুলো শুরু করে দিল। এবং তাতে কি হচ্ছে, সেই আগের রেজিম যা করতো আমরা সেটা বলছি যে ওই রেজিম বলছে কি আমাদের তাড়িয়ে কি করলে, আবার তো সেটাই এনেছো। তো সেই জায়গা থেকে আমি যেটা চাইলাম তা হলো পরিবর্তন আনবো, নারী হিসেবে পরিবর্তন আনবো, একজন মানুষ হিসেবে। এবং এই যে আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, দেখুন এটাই আমার স্বাধীনতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ।